আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশের বিভিন্ন সীমান্তে পুশিন ঠেকাতে তৎপর বিজিবি, স্বেচ্ছায় পাহারায় অংশ নিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। 24 ঘন্টায় হাম ও উপসর্গে 8 শিশুর মৃত্যু। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস উল্টে খাদে পড়ে 4 জন নিহত, আহত অন্তত 10 জন। 6 দফা দাবিতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। নারায়ণগঞ্জের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্পটি পুরোপুরি চালু হলে ঢাকার 2 সিটিতে দৈনিক 50 কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ করা সম্ভব হবে বলেন মির্জা ফখরুল। এবং বগুড়ায় এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে ভুট্টার উৎপাদন, ভালো দাম পাওয়ার আশা কৃষকদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ভারত থেকে বিএসএফ এর পুশিনের চেষ্টা ও মানব পাচার প্রতিরোধে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় পাহারা ও নজরদারি জোরদার করেছে বিজিবির পাশাপাশি স্বেচ্ছায় পাহারায় অংশ নিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। নেত্রকোনা, দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত ও কলমাকান্দার বিভিন্ন সীমান্ত পয়েন্টে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহল দিচ্ছে বিজিবি। নেত্রকোনার সীমান্তে যেন কোনো পুশিন না হতে পারে সেজন্য বিজিবি স্থানীয়দের সাথে নিয়ে কাজ করছে। কুড়িগ্রাম সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে 22 বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। দেশের সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে কুড়িগ্রাম ব্যাটালিয়ন জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল হক। এদিকে বিজিবির কড়া পাহারায় জামালপুরের রৌমারীর বড়াইবাড়ি সীমান্তে 8 জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ হয়েছে। এরপর বিএসএফ দেয়ানগঞ্জ সীমান্ত দিয়ে আবারও পুশিনের চেষ্টা করলে তা প্রতিহত করে বিজিবি ও এলাকাবাসী। আমরা সর্বক্ষণ বিজেপির পাশে আগেও ছিল, এখনো আছি। আমরা সর্বক্ষণ বিজেপির সহযোগিতা আমরা করে যাব, যেন কোনোভাবে পুশিং না হইতে পারে। আমরা সর্বদাই সচেতন আছি এলাকাবাসী। আমরা রাত দিন 24 ঘন্টা বিজেপির পাশে আছি। এদিকে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও পুশিন প্রতিরোধে যশোরের বেনাপোল সীমান্তেও বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত এলাকা থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আহমেদ আলী শাহিন। সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও পুশিনের প্রতিরোধে যশোরের বেনাপোল সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি। আমি এখন অবস্থান করছি বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত এলাকায়। বিজিবি সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে সীমান্তবর্তী বিভিন্ন বিওপি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। বেনাপোল দিয়ে সীমান্তরক্ষী বিএসএফ বাহিনী যাতে কোনোভাবে অবৈধ অনুপ্রবেশ করাতে না পারে সেদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। সারা দেশে গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1185টি শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত একদিনে দেশে হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও একটি শিশু মারা যায়। এ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 536 শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো 92টি শিশু প্রাণ হারিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস উল্টে খাদে পড়ে 4 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো 10 জন। উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ঢাকা সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 2 জন পুরুষ ও 1 জন নারী। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, দিগন্ত পরিবহনের বাসটি মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে শাহবাজপুরের বৈশামুড়া এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার সাথে ধাক্কা লাগে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 3 জন মারা যান। আহতদের সদর হাসপাতালে ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আমি শর্টের কারণে আপনার এই যে ডাইনার ইয়ার মধ্যে মারছে মাইরা ওটরে মারছে মাইরা ই গাড়ি বাস গাড়ি ড্রাইভারে ফালদা পইরা এই নিরীহ মানুষের প্রাণ গেছে বাচ্চা কাচ্চা বহুত লোক আছেন 4-5 জন লোক মারা গেছে আরো মানুষ বহুত লোক দুঃখ পাইছে এটা হাসপাতালের মধ্যে আছে। ভাতা বাড়ানো ও এফসিপিএস প্রশিক্ষণ বিষয়ক সিদ্ধান্ত প্রত্যাহার সহ 6 দফা দাবিতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। দাবি আদায়ে সকালে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের পাশে অবস্থান নেন আন্দোলনকারীরা। দ্রুততম সময়ের মধ্যে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও জানান তারা। তবে আন্দোলন চললেও হাসপাতালে জরুরি সেবা চালু রয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের সাথে একাত্মতা প্রকাশ করে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ট্রেনি চিকিৎসকরাও। কর্মসূচির সমর্থনে হাসপাতালের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে মানববন্ধন পরে বিক্ষোভ মিছিল করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগ না দিয়ে হাসপাতাল ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ করেন। তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন বেসরকারি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। এছাড়া রংপুর, ময়মনসিংহ সহ দেশের অন্যান্য স্থানেও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্পটি পুরোপুরি চালু হলে ঢাকার 2 সিটিতে দৈনিক 50 কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রূপগঞ্জের গন্ধবপুরে অবস্থিত প্রকল্পটি পরিদর্শন শেষে বিভিন্ন গণমাধ্যমকে এই কথা জানান তিনি। মন্ত্রী আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে প্রায় 43 লাখ মানুষ উপকৃত হবে এবং ঢাকার ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এই বিশাল পানি শোধনাগারের মূল লক্ষ্য হচ্ছে মেঘনা নদীর পানি শোধন করে ঢাকার 2 সিটিতে পৌঁছে দেয়া। এর আগে মন্ত্রী রূপসী এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের সেজান পয়েন্ট সংলগ্ন প্রকল্পের দিকে পিকে 17 অংশের চলমান কাজ পরিদর্শন করেন। মেঘনা থেকে পানি নিয়ে এসে পানিকে ট্রিটমেন্ট করে ঢাকা মহানগরীর নাগরিকদের পানি সরবরাহ করার ওয়াসা এই প্রজেক্ট গ্রহণ করেছে এবং এই প্রজেক্টের আপনার প্রায় 50 কোটি লিটার ডেইলি পানি সরবরাহ করা হবে ঢাকা মহানগরে। প্রায় 10,000 কোটি টাকা ব্যয় এই প্রজেক্ট নেওয়া হয়েছিল এবং এটা প্রায় শেষের দিকে 97% প্রায় আপনার শেষ হয়ে এসছে। ছোটোখাটো 2-1টা আপনার কাজ আছে, সেই কাজগুলো শেষ করে আমরা আশা করছি যে আগামী 1 বছরের মধ্যে এই প্রজেক্ট কমপ্লিট হবে। বাংলাদেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে ভারত পুশিনের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সুপু। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়ায় খোরশেদ ফকিরের 35তম ওরস ও ফাতেহা অনুষ্ঠানের শেষে সপু বলেন, প্রতিবেশীর আচরণ কখনো এমন হতে পারে না। আমরা আশা করি ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ভারত সীমান্তে আমাদের যে পুশিন করছে, হাজার হাজার লোকদেরকে নিয়ে আসছে 0 পয়েন্টে জড়ো করতে, আমি আপনাদের মাধ্যমে তাদেরকে বলবো, এই পুশিনটা বন্ধ করুন। আপনারা আমাদের প্রতিবেশীর আচরণ এটা হওয়া উচিত না। এটা করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছেন আপনারা। পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে করে সাভারের আমিন বাজার ও আশুলিয়ার রাজস্ব সার্কেল কার্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। এ সময় 2 কার্যালয়ের সেবা কার্যক্রম, কর্মকর্তা উপস্থিতি এবং প্রশাসনিক ব্যবস্থাপনার নানা অনিয়ম ও ঘাটতি দেখে ক্ষোভ জানান প্রতিমন্ত্রী। আমিন বাজার ভূমি অফিসার সহকারী কমিশনার শাহাদাত হোসেন খান নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত ছিলেন না। 8 জন কর্মকর্তার মধ্যে মাত্র 2 জন নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত ছিলেন। সেবা প্রার্থীরা জানান, দীর্ঘদিন ধরে ভূমি অফিসে এসে সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে। এ সময় গাফিলতির কারণে প্রতিমন্ত্রী সার্ভার সংক্রান্ত কাজে নিয়োজিতদের শোকজ করার নির্দেশ দেন। পরবর্তীতে প্রতিমন্ত্রী আশুলিয়ার রাজস্ব সার্কেল কার্যালয় পরিদর্শন করেন। কার্যালয় সংলগ্ন এলাকায় লাইসেন্সবিহীন নামজারি কার্যক্রম এবং অবৈধ দোকানপাটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সকাল 11:30টার দিকে ফরিদ আহমেদ ও মিজানুর রহমান কপিলের সমর্থকদের মধ্যে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শুরু হওয়া এ সংঘর্ষ 3 ঘণ্টা ধরে চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল সহ আশপাশের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ধান ও অন্যান্য ফসলের তুলনায় কম খরচে বেশি লাভ হওয়ায় বগুড়ার ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষকরা। চলতি বছর ভুট্টার ভালো দাম পাবেন বলে আশা করছেন তারা। আর কৃষি বিভাগ বলছে অনুকূল আবহাওয়া ও আধুনিক চাষাবাদ পদ্ধতির কারণে এবার অতীতে সব রেকর্ড ছাড়িয়েছে উৎপাদন। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। বগুড়া শাহজাহানপুর, শেরপুর, ধনুদ, গাবতলী ও সারিয়াকান্দি উপজেলার যমুনা চরাঞ্চল সহ বিস্তীর্ণ এলাকায় বিভিন্ন জাতের ভুট্টা চাষ হয়েছে। চলতি বছরের লক্ষ্যমাত্রা 17,895 হেক্টর, যা গত বছর থেকে 800 হেক্টর বেশি। আর উৎপাদন হবে প্রায় 1,60,000 মেট্রিক টন। ভুট্টা চাষে রোগবালাই তুলনামূলক কম, তাই দিন দিন হলুদ স্বর্ণখ্যাত এই ফসল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে। ফসল তার খারাপ হয়নি, এবারে ইনশাল্লাহ ফসল খুব ভালো। আমি সামনে বছর চিন্তা ভাবনা করছি যে যেগুলো ধান ছিল সেগুলো ভুট্টা করবো। ধানের যে খরচ, সার তেলের যে খরচ, তাতে ভুট্টার আবাদে ধানের অনেকটা লাভবান করা যায়। এই অঞ্চলে ভুট্টার গুণগত মান ও উৎপাদন ভালো হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে তা যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। ব্যবসায়ীরা বলছেন আমদানি নিয়ন্ত্রণ করা গেলে কৃষকরা আরো ভালো দাম পেত। এদিকে আমাদের নারিশ আছে, কোয়ালিটি আছে, এসিআই, এগুলো তেল ছিল না আসতো, তাহলে আমার কৃষক মনে করেন যে বাংলাদেশের কৃষক মনে করেন যে ভালো, এই লাগে ভুট্টা চাহিদা বেশি, দানা ভালো, শুকনো ভালো। ভুট্টা মানুষের খাদ্যের পাশাপাশি গবাদি পশু মোটা তাজাকরণ, পোল্ট্রি ও মাছের খাদ্য হিসাবেও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। পুরো মৌসুমে ধান এবং ভুট্টার মধ্যে তুলনা করলে ভুট্টা একটি লাভজনক ফসল, এজন্যই কৃষকরা এই ভুট্টার আবাদের দিকে যাচ্ছে। কৃষকদের প্রত্যাশা, সঠিক বাজার ব্যবস্থাপনা ও ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে ভুট্টা উৎপাদনের মাধ্যমে দেশের খাদ্য ও অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখা সম্ভব। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সময় টেলিভিশনের প্রতিনিধি জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি সাংবাদিক ইউনিয়ন ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। মানববন্ধনে রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম কামাল উদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার উল হক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল ও প্রেস ক্লাবের সম্পাদক মোহাম্মদ ইলিয়াস বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি দেন সাংবাদিক নেতারা। মানবিক সহায়তার কার্ড বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সুনামগঞ্জের সাল্লায় বিক্ষোভ মিছিল করেছেন অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা। দুপুরে উপজেলার হবিবপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের শতাধিক কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষুব্ধ কৃষকরা বলেন, যারা জলাবদ্ধতার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি, কিন্তু ঢাকায় চাকরি করে এমন লোকও মানবিক সহায়তা পাচ্ছে। অনেক অকৃষক এই তালিকায় রয়েছে উল্লেখ করে বিক্ষুব্ধ কৃষকরা বলেন, চাকরিজীবী পরিবারের লোকজন ভাতা পাচ্ছে, আর যারা প্রকৃত কৃষক তাদের নাম তালিকায় নেই। যাদের জমিন দুগরার পানিতে তলিয়ে গেছে তাদের মধ্যে সঠিক বন্টনটা যেন হয়। আমাদের দাবি এটাই, কেউ ডাকাতার চাকরি করে ঢাকা থেকে বিল পাচ্ছে, কেউ গৃহস্থী করে নাই, কেউ তলে যায় নাই, তারা বিল পাচ্ছে, চাকরিজীবী বিল পাচ্ছে, মুক্তিযোদ্ধা পরিবার বিল পাচ্ছে। আমাদের গ্রাম ওয়ার্ডবাসী সেটা দেখে সবাই স্তম্ভিত হয়ে গেছে। কি হলো, আমরা সঠিক কৃষক আমাদের না দিয়ে যারা কৃষক গৃহস্থী করে নাই তাদেরকে দিয়েছে, যারা ঢাকা আছে তাদেরকে দিয়েছে। আমরা তালিকা নোটিশ বোর্ডে প্রকাশ করেছি এবং প্রকাশ করার পরে আমরা ওখানে নোটিশে বলে দিয়েছি যে তালিকা প্রকাশ করা হলো প্রাইমারি তালিকা, এখানে যদি কোনো ধরনের
অসঙ্গতি থাকে সেক্ষেত্রে তারা সুনির্দিষ্টভাবে অভিযোগ দিলে আমরা সেটা শুনানি নিয়ে আমরা এটা নিষ্পত্তি করি। দীর্ঘ 10 বছর পর গঠিত সিরাজগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। 7 সদস্যের অ্যাডহক কমিটিতে বীর মুক্তিযোদ্ধা গাজী আলাউদ্দিন খানকে আহ্বায়ক, কাইজুর রহমানকে যুগ্ম আহ্বায়ক ও হাফিজুর রহমান তালুকদারকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের উপদেষ্টা ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি গাজী আজিজুর রহমান দুলাল ও জেলা বিএনপির সহ সভাপতি আনিসুজ্জামান পাপ্পু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে বলে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুড়ি গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এদিকে পটুয়াখালী, বরিশাল, খুলনা, নোয়াখালী ও কক্সবাজার সহ দেশের 11 অঞ্চলের উপর দিয়ে 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।